একটি রেস্টুরেন্টের এক কোনায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুজেই রেগে বলে, এই, তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তোমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল? আর 5টা আরেকটা গালে দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়া হলো না? ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়ের কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলেই আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুধু একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরের বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মা গো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দুরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? আমারে, আমি সমাধান করে দিই। শুধু ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি, ইরফানের বউটারে কেচে দিল। এরপর ইরফান ওকে একটার পর একটা ধাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই ছেমড়ি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোর তো জেলে যাওয়া উচিত। অন্তরা ভুরু কুচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলে উঠে পড়েছে, তো নিয়ে যাও কে। ইরফান আমায় না মানুক, তবু আর কারো না হোক। অন্তরের কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মায়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক তবু অন্য মেয়েরে খেসতে দিবে না। একটু উদার হরে, এবার ভুলে যাও কে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি, বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি দুপায়ে খারাপ, ইরফানকে ছোঁয়নি, জানা আছে। শুধু এত অদ্ভুত ভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে, মাইরাকে একজন চাইছে, ইরফান তো ইরফানের তো একজন আছে। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরের মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম, জানো তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুধু কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাট থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে, মশকরা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি, তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা জমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, শোনা নাসিম, ওগো আমার কান্দুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব, নো টেনশন। নাসিম প্যাঁচা মুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নেই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে, এটা তো সে এখনোই মানতে পারে না। মাঝে মাঝে মনে হয় শুধু ভুল ভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে আনো, কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফান মায়ের ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরের দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, তুই আর আমি জি বাংলায় সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় যে কুটনামি শেখাই, আর আমরা শিখে নিয়ে ফলাবো। তারপর সে অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি বারবি ডলকে। আহা, কি শান্তি। শুধু মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান, তুই এখানে? কথাটা শুনে নাসিম চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে।
টেবিলের তলা খোঁজে, চিল্লিয়ে ওঠে, ও মা গো আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও, বারবিডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখতে না পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস, তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কি রে সোনারা, আমারে ধরতে যাওয়ার ছোঁয়াচে রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই, সবাই শুধু আমারে ধরতে চায়। আরে বাবা, আমারে ধরার জন্য তো ফাড়া আছে, তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি, উফ। অন্তরা রেগে বলে, তোদের বিটনামি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধানই তো দিলাম, তোর অপর গালে আরো 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসল। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে সব। অন্তরা ছলছল চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মায়েরাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের, একান্ত ফিলিংও আছে। বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর, শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী, কবুলের একটা জোর আছে, এটাই ভাবে হয়তো। সবশেষে বারবি ডল আমাকে চায় না। যেখানে বারবি ডল নিজেই আমাকে চায় না, আমার চাওয়ার তো ওখানেই ফুল স্টপ পড়ে যায়, তাই না? নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুধু নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধর ডান পাশ ফিরেই ছিল। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার দুহাতে গ্লাভস। নাসিম, অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের ওপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির ওপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময় চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের ওপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পেছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার দুহাত টেবিলের ওপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগে ইরফান চোখের পলকে টেবিলের ওপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুধু দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে, সেও ইরফানকে এক চুল সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরের ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরো বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেয়েটা এই জ্বলন্ত কয়লার মাঝে পুড়তে থাকা হাতের অসহ্যনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট 5 পর ইরফানকে একটু নাড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের ওপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাসিম শুদ্ধ বলার আগে অন্তরার বাঁ হাত ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্না মাখা চোখে ফিচু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করেই টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান, শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো।
ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে তাদের দাঁত চেপে বলে, ও রিয়েলি, বাদ দিব? ইউনো ও মাইরার হাতের কি অবস্থা করেছে। মাইরা ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না, খেতে গিয়ে হাতের জুলুনিতে কেঁদে ফেলছে। একে ছিঁড়ে দিব? হাউ ফানি, ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো। হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে ওঠে, এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হন হন করে বেরিয়ে যায়। শুদ্ধ বাক হারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখলো গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্ত হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবলো, কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছা করছে। হাসির কারণ, এতে তাকিয়ে থাকা লোকেদের খুব সুন্দর করে ধুয়ে দিতে ইচ্ছা করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না, জানিস। এরপর একটু গলা ছেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি? জানিস না, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তেই চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমারে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভেতর গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আমি আর সইতে পারি না। তিনটে মেয়ে আর একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুধু মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস, এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাত দে রে, নয়তো আরো খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহ্যনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া, দুটো মিলিয়ে সে যেন পাথর হয়ে আছে। আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধ ঘন্টা হলো বসে তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতেও ফুটফুটে বারবি ডলটার অবস্থা যাতা করে দিয়েছে। বন্ধুগুলো সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোর করে টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধুই ঢং করি, আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে? নাসিম অন্তরের হাত ভালো করে দেখেছে, খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডক্টরের কাছে নিতে হবে। অতপর অন্তরের হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস। আমার বারবিটন কিউটের ডিব্বা, মেয়ে হয়েও তুই ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো, দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে এ সোজা হবে না। মাইরার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মাইরা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে। ছোট্ট টেবিলের উপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায়। 9:30। মাইরা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায়। জানলা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায়। মাইরা টেবিলের উপর দুহাত পেতে তার বাম গালটার হাতের উপর ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাক পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধ করা এক রাত্রি। মাইরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল।
ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাক পোকা দু একটা মাইরার মুখের ওপর এসে মিটিমিটি জলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে। মাইরা তার মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরা ভয় করল না, বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়, সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ শোনেনি। এই প্রথম শুনে মায়ের ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আর একটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে দু হাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মায়ের খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভিতর চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনে গাওয়া গানের সুরে বাজানোর শীষ শুনেই তো মায়েরা এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনে বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনিয়েছে। মায়েরা তো এই গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে, এরপরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে ছোট্ট মেয়েটার কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো। এক একদিন এক একটি গানে সুরেলা শীষ ভেসে আসতো। মায়েরার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয় 5 দিন পর মায়েরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানলার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করে আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবার সেই শীষের আওয়াজ শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না, সেই শিশুওয়ালা মাঝে মাঝে কোথার থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়েরার ভীষণ ইচ্ছে করতো সেই শিশুওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজতো, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত। ও অদৃশ্য শিশুওয়ালা, তুমি কেমন দেখতে? 14 বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবশ ছিল? হয়তো হয়তো বা নয়। সে হয়তো ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সে অদৃশ্য শিশুওয়ালাকে কি যে ভালো লাগতো মাইরার। তার খুব মন খারাপ হতো শিশুওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনলো তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে, কিন্তু তার শিশুওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধেই তার বিয়ে হয়ে গেল। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়েরার মনে পড়লো শিশুওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল এত ভালো নাকি? সে খুব জানতো পোড়া কপালের মেয়ে মায়েরাকে নিয়ে কেউ ভাবে না, শিশুওয়ালাও ভাবে না। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়েরা। তার শিক্ষা আর স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল না করে বসে থাকে। মায়েরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তো একটু আধটু। তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস,
যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়েরা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিশুওয়ালা। মায়েরা ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়েরার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলে লাইট জ্বালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো, রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝে তার কানে সেই সুরে শির ভেসে আছে। মায়েরার হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতর থাকা সেই দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরে শীষ ভেসে আসছে। মাইরার এই সুর, এই শির সবকিছু যে ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়ের সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মাইরার কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরো তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়ে এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়। দরজা লক করে পিছু ফিরে মাইরাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখায়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামনে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে। এরপর গলা ঝেড়ে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মাইরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশুওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমের ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরখ করে। মাইরাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মাইরার কণ্ঠ রোধ হয়ে আসে। চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মাইরার চোখের পানে। মাইরার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিশুওয়ালা?